তাহলে আমরা দেখলাম 24-এর সাক্ষ্য আইনে 24 ধারার বিপরীত ধারা হচ্ছে আমাদের সেকশন 28 এবং আমরা 25 ধারাতে দেখলাম যে যদি টু দা পুলিশের কাছে যদি কনফেশনাল স্টেটমেন্ট দেওয়া হয়, সেই কনফেশনাল স্টেটমেন্ট পুলিশ যদি আদালতের নিকট দাখিল করে বা বলে, তাহলে সেটা আসামির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। দ্যাট মিন্স সেই কনফেশনাল স্টেটমেন্ট প্রাসঙ্গিক হবে না। তাহলে ধারা 25 প্রাসঙ্গিক হচ্ছে না, ধারা 24 প্রাসঙ্গিক না, ধারা 28 প্রাসঙ্গিক। ওকে, এবার আসি সেকশন 26 ধারা 26। ধারা 26, পুলিশ আপনাকে ধরছে, গ্রেপ্তার করছে, আপনি পুলিশের কাস্টডিতে আছেন, পুলিশ হেফাজতে আছেন। পুলিশ হেফাজতে থাকাকালীন সময় পুলিশে কইতেছেন যে স্যার, আমার তো গরু চুরির অভিযোগে আমাকে গ্রেপ্তার করছেন, আমি স্যার সত্যি সত্যি কিন্তু গরু চুরি করছিলাম, সত্যি সত্যি গরু চুরি করছিলাম। তার মানে হচ্ছে কি, আসামি দোষ স্বীকার করলো কার কাছে? টু দ্য পুলিশ। কখন? when he is in police custody, when কাস্টডি he was in police custody, যখন সে পুলিশ কাস্টডিতে ছিল। আমরা একটা শব্দ উচ্চারণ করছি, পুলিশ কাস্টডি। কাস্টডি। আপনারা মাইন্ড করেন না, আমি একটু এই ছোটখাটো শব্দ লিখে দেই, তো অনেকের আবার আত্মসম্মানে লাগতে পারে, বাট আপনাদের জন্য। ওকে, তো এই পুলিশ কাস্টডি, এই পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় আপনার কি করলো? অভিযুক্ত ব্যক্তি, যার বিরুদ্ধে অভিযুক্ত আনা হয়েছে আসামি কনফেশনাল স্টেটমেন্ট দিয়ে দিল কার কাছে? টু দা পুলিশের কাছে। পুলিশের কাছে যখন দিল, সেই কনফেশনাল স্টেটমেন্ট প্রাসঙ্গিক হবে কি হবে না? উত্তর হচ্ছে হবে না। তার মানে হচ্ছে 25 দ্বারা দেখলাম পুলিশের কাছে দেওয়া, পুলিশের কাছে দেওয়া মিন্স পুলিশ মনে করেন যে আসামির বাড়িতে গেছে, আসামির বাড়ির কে কইতেছে, মিস্টার মিঠুন সাহেব আপনি কি আছেন? বলছে স্যার আছি। তখন সে বলতেছে যে আপনার নামে তো এই অভিযোগ আছে, চলেন থানায় চলেন। কয় স্যার কি অভিযোগ? আপনি নাকি এই এত তারিখে গরু চুরি করছেন। তখন আমি বলতেছি হ্যাঁ স্যার, আমি তো আসলে গরু চুরি করছিলাম। অথবা পুলিশের সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি থানার দিকে, পথে কইতেছে স্যার আমারে আপনি যে কারণে ধরে নিতেছেন বা আমার কাছে যে কারণে আপনি আসছেন, আসলে সত্যি সত্যি তো আমি গরু চুরি করছি। তার মানে কি, নিজের দোষ স্বীকার করলো। একটা হচ্ছে পুলিশের কাছে দোষ স্বীকার করা, একটা হচ্ছে পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায়, মানে বন্দী থাকা অবস্থায়। ওকে, দুইটা অবস্থায় যদি কনফেশনাল স্টেটমেন্ট দেয় অ্যাকিউজড পারসন, মানে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে না, তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। এখন পুলিশের কাছে বন্দী আসামি, সেই পুলিশ আদালতে গেছে, জজ সাহেবের কাছে গেছে, বলতেছে জজ সাহেব এই আসামি তো আমার কাছে এই যে এই আকাম কুকাম গুলা করছে, অপরাধ গুলা করছে, তো সব স্বীকার করছে। তখন জজ সাহেব বলতেছে ভাই, এই কথার কোনো মূল্য নাই। আপনার হেফাজতে সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে। আপনার হেফাজতে থাকা অবস্থায় যে সে এই দোষ স্বীকার করছে, এটার কোনো আসলে মূল্য নাই। এখন ঠিক আছে, ওকে। তাহলে যে দেখেন যে পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় আর পুলিশের নিকট হচ্ছে 25, আর পুলিশ কাস্টডিতে থাকা অবস্থা হচ্ছে সেকশন 26 এ আরেকটা পয়েন্ট আছে, এটা লাস্টের দিকে আছে, সেটা বলছে যে
unless it be made in the immediate presence of a magistrate shall be proved as against such person. যদি এরকম হয় যে পুলিশ কাস্টডিতে, পুলিশের কাছে বন্দী অবস্থা আছে, পুলিশ হেফাজতে আছে, এখন পুলিশ হেফাজতে থাকাকালীন ইয়ায় আসামি হচ্ছে কইতাছে স্যার আমি তো এই অপরাধটা করছি, এখন পাশে হচ্ছে ম্যাজিস্ট্রেট দাঁড়ানো, তার মানে ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি পুলিশ কাস্টডিতে আসামি কনফেশনাল স্টেটমেন্ট দেয় তাহলে সেই কনফেশনাল স্টেটমেন্ট প্রাসঙ্গিক হবে, আর যদি ম্যাজিস্ট্রেট না থাকে তাহলে প্রাসঙ্গিক হবে না। তার মানে হচ্ছে পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় যদি কনফেশনাল স্টেটমেন্ট দেয় তাহলে সেটা প্রাসঙ্গিক নয়, তখনই প্রাসঙ্গিকতার প্রশ্ন আসবে, তখনই প্রাসঙ্গিক হবে যদি that confessional statement is given to the police in the presence of a magistrate, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কনফেশনাল স্টেটমেন্ট দেওয়া হয়। সেকশন 26, সেকশন 26 তে আমরা প্রাসঙ্গিক বলতেছি, আবার অপ্রাসঙ্গিক বলতেছি। ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে প্রাসঙ্গিক, ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে অপ্রাসঙ্গিক। এবার আসি সেকশন 27, সেকশন 27, সেকশন 27 এ বলছে, এখন ইয়াই বলতেছে, আসামি বলতেছে স্যার আমি গরু চুরি করে গরুর দড়িটা, গরুটাকে এই ওই বাগানের মধ্যে বেঁধে রাখছি এবং গরু চুরি করতে যাওয়ার জন্য আমি গামছা নিয়ে গেছি, তোয়ালে নিয়ে গেছি, আমি বিশাল রশি নিয়ে গেছি, আমি হাতে করে একটা বড় রামদা নিয়ে গেছি, সেগুলো সব আমি খালের এক ধারে রাখছি, খালের গ্রামে খাল আছে না, খালের এক পাশে রাখছি। তো পুলিশ গেল, স্পটে গিয়ে দেখে যে আসামি যে কথাগুলো বলছে, গিয়ে দেখলো সেই বাগানে সেই গাছের সাথেই গরুটা বাঁধা, মানে চুরি করে রাখছে ওই জায়গা, এবং সেই রশি, সে রামদা খালের পাশে রাখা, সে যেই জায়গাগুলো বলছে সেখানে রাখা। তার মানে পুলিশের কাছে সে দোষ স্বীকার করছে, দোষ স্বীকার পরে পুলিশ গিয়ে সে জিনিসগুলো পাইছে, রাইট? আবার এরকম হলো যে বলছে যে স্যার রশি রামদা সবকিছু খালের পাশে রাখা, আর গরুটাকে লাল দড়ি দিয়ে আমি একটা গাছের সাথে বেঁধে রাখছি। পুলিশ গেল সেখানে, যার পরে দেখতেছে যে সেখানে গরুটা বাঁধা ঠিকই আছে, কিন্তু রশি, তারপরে রামদা, রামদা মানে কি বুঝছেন? আমার গ্রামের ভাষায় ড্যাগার, ড্যাগার, ড্যাগার মানে কোপাইন্না জিনিস আচ্ছা, মানে তলোয়ার, ওই কি বলে, দা দা দা, আর রামদা বড় দা। তো এখন গিয়ে অর্ধেক পাইলো, অর্ধেক পাইলো না, অর্ধেকের কথার মিল পাইলো, অর্ধেকের কথার মিল পাইলো না। এখন ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশ গিয়া বলবে স্যার আসামি এই কথা আমাকে বলছে, এভাবে সে দোষ স্বীকার করছে, তার দোষ স্বীকারের উপর ভিত্তি করে আমি দেখলাম যে না সেখানে গরুটা পাওয়া গেছে, কিন্তু সে আরো যে তথ্যগুলো দিছে সেগুলোর সাথে মিল নাই। তার মানে হচ্ছে যতটুকু তথ্যের সাথে মিল রেখে জিনিসপত্র বা প্রমাণপত্র পাওয়া গেছে ততটুকু আসামির বিরুদ্ধে প্রমাণ করা যাবে, অর্থাৎ ততটুকু তথ্য, ততটুকু দোষ স্বীকারোক্তি, ততটুকু কনফেশনাল স্টেটমেন্ট becomes relevant, প্রাসঙ্গিক হয়। পুলিশের নিকট দোষ স্বীকার করলাম, দোষ স্বীকার উপর ভিত্তি করে যদি আলামত উদ্ধার হয়, যদি প্রমাণপত্র উদ্ধার হয়, যতটুকু প্রমাণপত্র বা আলামত উদ্ধার হবে ততটুকু তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে, তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে, তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে মানে হচ্ছে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে, সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে, আদালতে দেওয়া যাবে।
তার মানে 24-এ দেখলাম হচ্ছে অপ্রাসঙ্গিক, 25-এ হচ্ছে অপ্রাসঙ্গিক, 26 হচ্ছে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক সবই আছে, 27 হচ্ছে প্রাসঙ্গিক, 28 হচ্ছে প্রাসঙ্গিক। 24-এর অপোজিট হচ্ছে 28 বলছিলাম, 24 হচ্ছে অপ্রাসঙ্গিক, 28 হচ্ছে প্রাসঙ্গিক। 24 থেকে 28 কারো কোনো প্রশ্ন? দাদা 26 কথা শোনা যাচ্ছে না। একটু রিপিট করেন, 26 একটু রিপিট করেন। ওকে, তারপরে প্রশ্ন করবেন বাসায়, বাসায় বুঝার পরে, বাসায় বুঝতে প্রবলেম হলে ইনস্ট্যান্ট যদি প্রশ্ন থাকে করেন, বাকি প্রশ্ন আপনারা বাসায় বুঝার পরে করবেন। ওকে, এখন 26 ধারার কথা হচ্ছে একটা আসামি পুলিশ কাস্টডিতে আছে, পুলিশের হেফাজতে আছে। পুলিশের হেফাজতে থাইকা আসামি তার নিজের দোষ স্বীকার করতেছে, সে বলতেছে স্যার আমি অপরাধটা করছি। এটা অপ্রাসঙ্গিক, এটা হচ্ছে সাক্ষ্য হিসেবে কি অপ্রাসঙ্গিক। কিন্তু অ্যাকিউজড পারসন যদি, অভিযুক্ত ব্যক্তি যদি কনফেশনাল স্টেটমেন্ট দেয় টু দ্য পুলিশ, পুলিশের কাছেই দেয়, পুলিশ কাস্টডিতে থাকা অবস্থাতেই দেয়, যদি সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে, ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকাকালীন সময়ে পুলিশের নিকট যদি কোনো আসামি কনফেশনাল স্টেটমেন্ট দেয়, সেই কনফেশনাল স্টেটমেন্টের রেলেভেন্সি কিরকম হবে, সে কনফেশনাল স্টেটমেন্ট সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে। এটা হচ্ছে আমাদের 26 ধারা। এখন আমরা চলে আসি ধারা 30। ধারা 30 দাদা 29 ধারা 29 লাগবে না, ধারা 30, ধারা 30, ধারা 30-এ বলছে consideration of proved confession affecting person making it and others jointly under trial for same offense। আচ্ছা, এখানে একটা মামলায় ধরেন আসামি হচ্ছে 20 জন, আসামি 20 persons, 20 জন। ও আরেকটা কথা বলি, আমরা কিন্তু পাশকে চিন্তা করে, মানে আমরা পাশ করবো এই চিন্তা করে কিন্তু পড়াশোনা করতেছি। আমি যে ধারাগুলো পড়বো না, যে ধারাগুলো পড়াবো না, সেই ধারাগুলো আপনি আপনার সিলেবাস থেকে বাদ দিয়ে দিতে পারেন, কনফিডেন্টলি বাদ দিয়ে দিতে পারেন, এবং যদি চান আপনি পড়তেও পারেন, কোনো সমস্যা নাই। বাট না পড়লে আপনার পাশটা আটকিয়ে থাকবে না। আমি যে ধারাগুলো পড়বো সেই ধারাগুলো পড়লেই আশা করা যায় আপনি 60% মার্ক মানে একেবারে কনফিডেন্টলি দাগে আসতে পারবেন, যদি ধারাগুলো আপনি ভালোভাবে ক্লিয়ার করে যান বাসা থেকে। লেকচার তো লেকচারই ভাই, আপনাকে আলটিমেটলি বই থেকে পড়তে হবে, ঠিক না? ওকে, তো দেখেন 30 ধারার কথা হচ্ছে 20 জন ব্যক্তিকে আসামি করা হলো। এখন 20 জনের মধ্যে একজন বলতেছে স্যার আমি তো গরু চুরি করছি, তবে এই 19 জন ব্যক্তিও গরু চুরি করছে। তার মানে নিজের দোষ স্বীকার করলাম, প্লাস সকল আসামিদের পক্ষ হয়েও দোষ স্বীকার করলাম। নিজের দোষ স্বীকার করার পাশাপাশি যদি অন্যান্য যারা আসামি আছে সকলকে জড়িয়ে দোষ স্বীকার করা হয়, তার মানে আলটিমেটলি সকলেই দোষ স্বীকার করতেছে, ঠিক না? মানে 20 জনের মধ্যে একজন দোষ স্বীকার করছে স্যার আমি তো অপরাধটা করছি, তবে আমার সাথে আরো যে 19 জন আছে আমরা টোটাল 20 জনই এই কাজটা করছি। সে যদি এটা বলতো স্যার আমি কোনো অপরাধ করি নাই, স্যার স্যার আমি কোনো অপরাধ করি নাই, অপরাধ তো করছে বাকি 19 জন আসামি, তাইলে কিন্তু সেটা প্রাসঙ্গিক হইতো না। এটাকে আমরা বলি কো অ্যাকিউজড
আমরা একটু লিখি। কো, আমি ভাই হাইফেন দিতে পারতেছেন, হাইফেনটা একটু দিয়ে নেবেন। কো অ্যাকিউজড কনফেশনাল স্টেটমেন্ট, সহ অভিযুক্ত দোষ স্বীকারোক্তিমূলক বিবৃতি বা মন্তব্য বা উক্তি। সহ অভিযুক্ত, সহ অভিযুক্ত কয়জন? যারা যারা একই মামলায় অভিযুক্ত। এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে, ধরেন আমাদের 20 জনকে একটা মামলায় আসামি করা হলো, তারা 20 জন কি সহ অভিযুক্ত। এর মধ্যে আমি দোষ স্বীকার করলাম, স্যার আমি গরু চুরি করছি। এখানে মানে 19 জনের কথা না বলে আমি বললাম যে এখানে আব্দুল জব্বার নামে একজন লোক আছে, উনিও গরু চুরি করছে, কিন্তু 20 জনের মধ্যে সে আব্দুল জব্বার নাই। তাহলে আমি জড়াইলাম কাকে? আমি জড়াইলাম অন্য ব্যক্তিকে যার নামে অভিযোগ করা হয় নাই। কারণ এভাবে যদি দোষ স্বীকার করা হয় সেটা প্রাসঙ্গিক হবে না। এখানে সত্য আছে, সত্য হচ্ছে একই মামলায় বিচার হতে হবে, একই মামলায় অভিযুক্ত হতে হবে, এবং নিজের দোষ স্বীকার করার পাশাপাশি অন্যান্যদের দোষ স্বীকার করতে হবে। এখানে শুধুমাত্র এরকম বললে হবে না, স্যার আমি কোনো অপরাধ করি নাই, অপরাধ করছে আমার সাথে ওরা, বাকি যে 19 জন আছে ওরা অপরাধ করছে। এভাবে বললে কিন্তু সেই কনফেশনাল স্টেটমেন্ট প্রাসঙ্গিক হবে না। আগে নিজের দোষ স্বীকার করতে হবে। তারপরে কোঅ্যাকিউজডদের মধ্য থেকে, সহ অভিযুক্তদের মধ্যে থেকে যদি কোনো আসামি দোষ স্বীকার করে, তাকে নিজেকে জড়িয়ে প্লাস অন্যান্য সহ আসামিদের, যে আসামিগুলো আছে তাদেরকে জড়িয়ে তখন সেই কনফেশনাল স্টেটমেন্ট প্রাসঙ্গিক হবে। কনফেশনাল স্টেটমেন্ট প্রাসঙ্গিক হবে। তাহলে 30 ধারায় প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক দুইটিই আছে। যদি একই বিচারে না হয়, সেম ট্রায়ালে না হয়, তাহলে অপ্রাসঙ্গিক হবে। যদি সেম ট্রায়ালে হয়, একই বিচারে হয়, একই মামলায় ওই সকল আসামিকে অভিযুক্ত করা হয়, তাদের মধ্যে একজন যদি দোষ স্বীকার করে, নিজের দোষ স্বীকার করে, নিজে কনফেস করে, নিজে কনফেশনাল স্টেটমেন্ট দেয়, প্লাস অন্যান্যদেরকে বলা হয় যে এরাও এই অপরাধটা ঘটাইছে, তখন সে কনফেশনাল স্টেটমেন্ট becomes relevant to the court as evidence. তখন সে কনফেশনাল স্টেটমেন্ট সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হয়। এবার আমাদের 24 থেকে 30 কারো কোনো প্রশ্ন? দাদা 28 তো ভয়ভীতি ছাড়া 24 দোষ স্বীকার করলে প্রাসঙ্গিক। 28 24 কি বলছে? এটা কি শুধু পুলিশের সাথে স্বীকার করলে কি প্রাসঙ্গিক হবে, ভয়ভীতি ছাড়া? বুঝছি। নোয়াখালীর প্রশ্ন হলো আপনার এতক্ষণ আমরা যেটা শিখলাম এর মধ্যে থেকে প্রশ্ন উত্তরটা খুঁজে নিয়েন, এবং এক আপু এই প্রশ্নটা করছেন। আমরা এতক্ষণ দেখলাম যে কনফেশনাল স্টেটমেন্ট কার কাছে দিলে, কোন অবস্থায় দিলে, কিভাবে দিলে প্রাসঙ্গিক হবে বা হবে না। এই কনফেশনাল স্টেটমেন্ট আপনি কার কাছে দিবেন? 164 অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হবে। গুড। কনফেশনাল স্টেটমেন্ট দিতে হবে সিআরপিসির 164 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের কাছে।
ম্যাজিস্ট্রেটের কাছে এটা দিতে হবে, কিন্তু ম্যাজিস্ট্রেট ছাড়াও যখন একটা মামলা করা হবে, কার কার কাছে দিলে, কিভাবে দিলে প্রাসঙ্গিক হতে পারে বা না হতে পারে, সেটা নিয়ে আবার 24 থেকে 30-এ কথা বলছে। কিন্তু আমাদের কনফেশনাল স্টেটমেন্ট দিতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে। এখানে জাস্ট সিআরপিসির বাইরে গিয়েও কিছু জায়গাকে বাড়িয়ে দিছে, পুলিশকে টেনে নিয়ে আসছে। এখন আমি আসামি, আমি ম্যাজিস্ট্রেটের কাছে কনফেশনাল স্টেটমেন্ট দিলাম, পুলিশের কাছে কখন কোন অবস্থা দিলে প্রাসঙ্গিক হবে কি হবে না এটা তোমরা দেখলামই, ঠিক না? 25 থেকে ধরেন সরি 25 থেকে না 24 থেকে 30 পর্যন্ত, এটা যেখানে পুলিশ স্পেসিফিক করে দিছে আমরা সেই ধারাগুলো পুলিশের মধ্যে নিয়ে আসি। যেমন আছে 25, 26, 27, যেখানে পুলিশের কথা বলছে সেখানে আমরা পুলিশ নিয়ে চিন্তা করি, বাকি জায়গাতে আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে চিন্তা করি। এখন ম্যাজিস্ট্রেটের কাছে ধরেন ফার্স্ট মানে ম্যাজিস্ট্রেটের কাছে আমি কনফেশনাল স্টেটমেন্ট দিচ্ছি, দেখা গেল আমি ম্যাজিস্ট্রেটের কাছে কনফেশনাল স্টেটমেন্ট দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের রুমে ঢোকার আগেই আমাকে ধরেন যে কোনো মাধ্যমেই হোক বা ইশারা ইঙ্গিত যেভাবেই হোক আমাকে হুমকি ধামকি দেওয়া হলো যে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়া এই কথা না বললে খবর আছে। এই যে দেখেন এখন 28 ধারা 24 টা যেখানে পুলিশ শব্দটা নাই সেখানে আমরা কোথায় দিব? মানে মোট কথা হচ্ছে যে সিআরপিসি তে আমাদের কনফেশনাল স্টেটমেন্ট সিআরপিসির ভিতরে ম্যাজিস্ট্রেটের কাছেই দিতে হবে। এখানে জাস্ট অতিরিক্ত একটু বাড়িয়ে বলছে যে পুলিশের কাছে দেওয়া যাবে কিনা, পুলিশের কাছে দেওয়া গেলে কোন অবস্থায় সেই কনফেশনাল স্টেটমেন্ট এভিডেন্স হিসেবে রিলেভেন্ট হবে বা তাকে প্রমাণ করা যাবে। যেখানে পুলিশ শব্দটা নাই সেখানে আমাদের চিন্তা করতে হবে ম্যাজিস্ট্রেট। ক্লিয়ার? আমাদের সকল ফাংশনই হবে সিআরপিসির আলোকে। জাস্ট দাদা দাঁড়ান, আপনি সাক্ষ্য আইন, হ্যাঁ বলেন আপু। এই যে আপনি যে একটু আগে বললেন যে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার আগে ইশারা ইঙ্গিতে বা যেভাবেই হোক না কেন তাকে হুমকি বা একটা কিছু করা হয়েছে যাতে ম্যাজিস্ট্রেটের কাছে যায় সে দোষ স্বীকার বা এই ধরনের কিছু একটা বলে, তো সেই ক্ষেত্রে মনে করেন একজন নির্দোষ ব্যক্তি বা যে কোনো ব্যক্তি সে এরকম হুমকি শিকার হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে বলে ফেললো, তখন কি করব? প্রতিকার কি তখন? বলে ফেলছে, বলে ফেলার পরে হ্যাঁ এখন সেটা মনে করেন যে বিচারিক ম্যাজিস্ট্রেট হতে পারে অথবা মনে করেন যে অন্য কোনো ম্যাজিস্ট্রেট হতে পারে। এখানে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে ম্যাজিস্ট্রেট বিচার করবে এর কাছে যে কনফেশনাল স্টেটমেন্ট দিতে হবে এমন কোনো কথা নাই। ওকে, এখানে আপনার তখন কি করে দিয়ে তো ফেলছেই, ধরেন সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে বলতেছি, ধরেন আদালতেই বলতেছি, হ্যাঁ আদালতে আসামি গড়গড় করে দোষ স্বীকার করতেছে, সেখানে আসামির কি করণীয়? সেখানে উকিল যদি ওইভাবে বুঝতে পারে যে না আসলে তার তো এভাবে বলার কথা না, কারণ কারণ হচ্ছে ওই আসামির পরিবার বা আসামির সাথে উকিল অ্যাডভোকেট সাহেবের কথা হয়, রাইট? সে বুঝতেছে বা বুঝতেছে না, সে বুঝুক আর না বুঝুক, যেখানে ভয়ভীতি আছে বা নাই, তখন অ্যাডভোকেট সাহেব কি করবে? এগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার। অ্যাডভোকেট সাহেব কি করবে? অ্যাডভোকেট সাহেব তার আসামির পক্ষই বলার চেষ্টা করবে, স্যার সে যে কথাগুলো বলতেছে এটার পিছনে কারণ আছে, দেখেন স্যার তার হাত পা কাঁপতেছে, দেখেন স্যার চোখ মুখ দেখেন, মানে এগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার আর কি। আচ্ছা,
এগুলো পক্ষে বিপক্ষে প্রমাণ করার জন্য সেখানে অ্যাডভোকেটরা থাকবেন। দাদা, হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা বলেন। দাদা, ওই সেকশন 30 হ্যাঁ 30 দোষ স্বীকারোক্তি শুধুমাত্র অপরাধীর নিজের বিরুদ্ধে নয়, একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যায়। গুড। তো দাদা, এখানে যখন অভিযুক্ত ব্যক্তি নিজেকে ইনকালপেটরি কনফেশন দিল আর এক্সকালপেটরি দিল, বাট ওটা কি আবার অপরাধীর বিরুদ্ধে হলো আবার নিজের বিরুদ্ধে হলো, একটু ক্লিয়ার করবেন দাদা। ও আচ্ছা, এখানে প্রাসঙ্গিকতা নির্ভর করবে আসামি নিজের দোষ স্বীকারের পাশাপাশি অন্যান্য যে আসামি আছে তার সাথে তাদেরকে জড়িয়ে, মানে এখানে বলা হবে যে আমরা সবাই মিলে অপরাধ, দাদা শোনা যাচ্ছে না আপনাকে? মানে এখানে বলা হবে সবাই মিলে অপরাধটা করছি। এখন আসামি কোন আসামি 20 জন আসামির মধ্যে একজন আসামি যদি বলে স্যার, সে যখন কনফেশনাল স্টেটমেন্ট দেবে, সে যদি বলে স্যার আমি কোনো অপরাধ করি নাই, আমার সাথে আরো যারা 19 জন আছে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারাই অপরাধটা করছে। এই যে প্রথমত দোষ স্বীকার করলো, দোষ স্বীকারটা মানে কার কার দোষ স্বীকার করলো, যখন নিজের দোষ স্বীকার করবে যে হ্যাঁ আমি অপরাধটা করছি, প্লাস আমার সাথে যে 19 জন আসামি করছে তারাও দোষ স্বীকার করছে, তবে নিজের দোষটা আগে স্বীকার করতে হবে। নিজের দোষটা যদি আগে স্বীকার না করে অন্যান্য আসামিদের দোষ স্বীকার করা হয় কোন আসামি কর্তৃক, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে না। অর্থাৎ যখন হচ্ছে নিজে সহ অন্যান্য আসামিদের জড়িয়ে দোষ স্বীকার করা হবে, তখন সেই কনফেশনাল স্টেটমেন্ট আদালতে সকল আসামির বিরুদ্ধে প্রমাণ করা যাবে, সকল আসামির বিরুদ্ধে প্রমাণ করা যাবে। আর কোনো প্রশ্ন? ওকে, আমরা এখন চলে যাব। দাদা হ্যাঁ বলছি কনফেশনাল স্টেটমেন্টের ভালো বাংলা কি হবে? ভালো বাংলা হবে কনফেস করা, দোষ স্বীকার করা, দোষ স্বীকারোক্তি মূলক বক্তব্য বা মন্তব্য বা উক্তি। দাদা, হ্যাঁ হ্যাঁ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেওয়ার পরে এই স্বীকারোক্তি কি মানে স্পেসিফিক ভাবে প্রত্যাহার করা যায়? আচ্ছা, এগুলো হচ্ছে প্রসিডিউরাল বিষয়, আমরা পরীক্ষার মধ্যে থাকি, আর প্র্যাকটিক্যাল যে জায়গাগুলো হয় এটা নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো। জাস্ট এখন আমরা আপাতত পাস করি। সকল দাদা অ্যাডভান্স হয়ে আমরা, দাদা অ্যাডভান্স হয়ে আমরা সামনের দিকে যাই। আচ্ছা ঠিক আছে, এটাই ঠিক করতে দেন। ওকে, আগে আমরা পাশের চিন্তাটা করি। আমরা প্রসিডিউরাল কিছু বিষয় আমি জানি, সেগুলো আমি শেয়ার করব, কোনো সমস্যা নাই, বাট আমরা আগে পাশ কেন্দ্রিক চিন্তা করি, মানে আগে থিওরির মধ্যে থাকি। ওকে দাদা, হ্যাঁ। ধারা 30-এ যে 20 জনের মধ্যে যে একজন দোষ স্বীকার করলো এবং অন্য একজন ব্যক্তিকে যে নাম বললো যে কিনা এই 20 জনের মধ্যে নাই, সেক্ষেত্রে তো সেটা অপ্রাসঙ্গিক হবে। অপ্রাসঙ্গিক হবে, রাইট। জি, ওকে, এবার আমরা চলে যাব সেকশন 59, সরি সেকশন 60, ধারা 64, কি বলি, সেকশন 59 ধারা 59, ধারা 59। 31 দাদা, 31 না, 31 পরে, ওটা অ্যাডমিশনের সাথে। আচ্ছা, সেকশন 59 ধারা 59, ধারা 59-এ গিয়ে বলছে, দেখবেন যে এই যে একটা ঘটনা, মামলা মানে কি ঘটনা না? এই ঘটনাকে আগেই তো বললাম যে ঘটনাকে কোন পক্ষ প্রমাণ করবে, কোন পক্ষ প্রমাণ করবে না, কোন পক্ষ প্রমাণ করতে চাবে, কোন পক্ষ প্রমাণ করতে চাবে না। কারণ প্রমাণ হলে কি হবে বলেন তো? প্রমাণ হলে আসামি শাস্তি হবে, আর প্রমাণ না হলে আসামি খালাস হবে, আসামি মুক্ত হবে। ওকে, তো এই যে দেখেন সেকশন 59 এর কথা হচ্ছে এই ফ্যাক্ট গুলো আমরা কিভাবে প্রমাণ করব। ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য। আমরা একটু মিউট করে রাখি না রে ভাই।
ওরাল এভিডেন্স, আমরা সবাই প্রাপ্তবয়স্ক, এই কথাটা বারবার বললে এটা মানানসই না। ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য। এই ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য, আরেকটা সাক্ষ্য আছে ডকুমেন্টারি এভিডেন্স। আমরা একটু লিখি ডকুমেন্টারি এভিডেন্স হচ্ছে আপনার দালিলিক সাক্ষ্য। এবার সেকশন 59 মানে মুখ দিয়ে যেটা বলবে সেটা ওরাল এভিডেন্স, রাইট? আর লেখালেখির মাধ্যমে যেটা বলবে সেটা, কোন দলিল উপস্থাপনের মাধ্যমে যেটা বলবে সেটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য। আপনার মৌখিক সাক্ষ্য আর দালিলিক সাক্ষ্য কি দাদা একই সেকশনে আছে? না, আমরা একটু সেকশনে যাই দাদা, 59 জি ঠিক আছে। সেকশনে যাচ্ছি। সেকশন 59 এর কথা হচ্ছে আমি একটা কথা বলি, লস কিন্তু আপনাদের হবে ভাই, মাস শেষে টাকা আমাকে দিতে হবে, লস কিন্তু আপনাদের হবে। আর ক্লাস হবে 3 মিনিট 43 সেকেন্ড, লস আপনাদের বিয়ার করতে হবে। মিউট করা, আনমিউট করা, এগুলো সব আপনাদের দায়িত্ব। দাদা সকলকে আনমিউট করে দেন তো। ওকে, তো আপনার সেকশন 59 এর কথা হচ্ছে অল ফ্যাক্টস, সমস্ত ঘটনা মে বি প্রুভড বাই ওরাল এভিডেন্স, সমস্ত ঘটনা প্রমাণ করতে হবে মৌখিক সাক্ষ্য দ্বারা। তাহলে একটা মামলায় যত ধরনের ঘটনা থাকে সমস্ত ঘটনাকে প্রমাণ করতে হবে কি দ্বারা? মৌখিক সাক্ষ্য দ্বারা। এটা কত দ্বারা বলছে? সেকশন 59, সেকশন 59। আমরা একটা অংশ বাদ দিয়ে দিছি, সেখানে আছে এক্সেপ্ট সারা the contents of documents, মানে উইদাউট the contents of documents, দলিলের বিবরণ ছাড়া, দলিলের বিবরণ ছাড়া। অর্থাৎ মৌখিক সাক্ষ্য দ্বারা আমরা সকল ঘটনাকে প্রমাণ করতে পারব, কিন্তু মৌখিক সাক্ষ্য দ্বারা একটা দলিলের বিষয়বস্তুকে, একটা দলিলের মধ্যে যা যা থাকে, যে যে তথ্য থাকে, সেটাকে প্রমাণ করতে পারবো না। তাহলে মৌখিক সাক্ষ্য দ্বারা দলিলের বিবরণকে প্রমাণ করতে পারবো না, দ্য কন্টেন্টস অফ ডকুমেন্টস প্রমাণ করতে পারবো না, এটা বলছে সেকশন 59-এ। এখন আমরা যে ওরাল এভিডেন্স বললাম, আমরা যে মৌখিক সাক্ষ্য বললাম, এই মৌখিক সাক্ষ্যটা কেমন হবে? মৌখিক সাক্ষ্যের ধরনটা কিরকম হবে? মৌখিক সাক্ষ্য কেমন হলে সেটা আদালতে রিলেভেন্ট হবে? মৌখিক সাক্ষ্য কেমন হলে আদালতে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে? উত্তর হচ্ছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ডিরেক্ট মানে সরাসরি, সরাসরির ভালো বাংলা হচ্ছে প্রত্যক্ষ। মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে। মৌখিক সাক্ষ্য যদি প্রত্যক্ষ হয় তখনই কেবল সেই মৌখিক সাক্ষ্য আদালতে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে। প্রত্যক্ষ মানে কি ভাই? সরাসরি, এই যে আপনি চোখ দিয়ে যেটা, আপনি সরাসরি চোখ দিয়ে যেটা দেখতেছেন সেটা যখন আদালতে বলবেন, আপনার গার্লফ্রেন্ড চোখ দিয়ে দেখছে, আপনারা কইছে, আপনি কি আদালতে বলছেন? আপনার গার্লফ্রেন্ড চোখ দিয়ে দেখছে, আপনাকে বলছে, আপনি সেটা আদালতে গিয়ে বলছেন। এটা হচ্ছে পরোক্ষ সাক্ষ্য, এটা হচ্ছে পরোক্ষ মৌখিক সাক্ষ্য। তার মানে এই পরোক্ষ হলে কিন্তু সেটা রিলেভেন্ট হবে না। তাহলে আমরা এতটুকু শিখলাম, সেকশন 60-তে বলছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। ওরাল এভিডেন্স কি হবে? ওরাল এভিডেন্স প্রত্যক্ষ হতে হবে। ওরাল এভিডেন্স ইনডিরেক্ট হতে পারবে না। ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য পরোক্ষ হতে পারবে না। এটাও বলছে ধারা 60-এ, ঠিক না? এটাও বলছে ধারা 60-এ, ধারা 60-তে এই কথাটা বলছে। তার মানে 60-তে আমরা দুইটা জিনিস শিখলাম, যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এন্ড ওরাল এভিডেন্স ক্যান নট বি ইনডিরেক্ট। ওরাল এভিডেন্স প্রত্যক্ষ হতে হবে, ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য পরোক্ষ হতে পারবে না। এই দুইটা জিনিস আমরা দেখলাম ধারা 60। তাহলে আমরা মোটামুটি ভাবে শিখলাম ধারা 24 থেকে 30 এবং 59 থেকে 60
সাক্ষ্য আইনের।